দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন সিনিয়র অ্যাডভোকেট জনাব মনজিল মোরশেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, আছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। আমি একটু রাজনীতি নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে সরকার হঠাৎ করেই ভ্যাট বাড়ালো, বেশ কিছু পণ্যের উপরে ভ্যাট বাড়ানো হলো, হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেন হলো? আজকে ঢাকা চেম্বারের সভাপতি বলেছেন যে শিল্পে শুল্ক হার বাড়ানোর সিদ্ধান্ত একটা আত্মহত্যার দিকে নিয়ে যাওয়া। আপনিও কি মনে করেন? আমি তো জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলাম, তো সেইখান থেকে এই বাড়ানোটা থেকে আত্মহত্যা মতো অবস্থা বলবো না, তবে এটা খারাপ হয়েছে বলবো। হঠাৎ করে বাড়ানো, এটা যেটা করেছে, যে পরিমাণে সরকার বেকায়দা করেছে। একটা হইল প্রেসক্রিপশন আছে IMF, তো IMF বিশ্বব্যাংকের খপ্পরে যারা পড়ে, একবার পড়তে পারলে ওখান থেকে মাথা ঠিক মতো বের করে আনা গিলোটিন অবস্থার থেকে এটা কঠিন অবস্থা হয়ে যায়। তো সেটা মানতে হয়। একটা হইল এই, আর দ্বিতীয় কারণটা হইল সরকার তো আর্থিক শৃঙ্খলার দিক থেকে লেজে গোবরে পড়ে গেছে এখন। মাস্তানরা গুন্ডামি করলে, ফান্ডামি করলে তাদেরও একটা আর্থিক শৃঙ্খলা ওই গুন্ডামির লাইনে, মাস্তানির লাইনে থাকে। এখন অন্তর্বর্তী সরকার সেখানে কোনো কোহেশন আনতে পারে না, টাকার দরকার। তো টাকার দরকারের জন্য এখন ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব, সালেউদ্দিন সাহেব, এরা পুরনো সিনিয়র লোক আছেন। আমি ভাবতাম যে এই হঠাৎ করে মাঝখানে অধ্যাদেশ করে এইভাবে না বাড়িয়ে তারা অন্তর্বর্তী সরকার হয়তো অন্তর্বর্তী একটা বাজেট দিয়ে দিতে পারতো, যে আগের বাজেটটা বাদ, আমরা কাটসাট করে পরিবর্তন করে এভাবে করব। অথবা সেটা যদি রাখে তাহলে আরেকটা জিনিস চিন্তা করতে পারতো, যে আমরা সারচার্জ বসাবো, লেভিতে যাব, ঠিক ট্যাক্সে যেরকম স্ল্যাব আছে এরকম যাদের যাদের ব্যাংকের টাকা আছে, কোহেশন টাকা দরকার তো আদায় করব। যাদের 1 লাখ আছে ব্যাংকে তাদের থেকে 1000 টাকা কেটে নেব, যাদের 2 লাখ থেকে 5 লাখ আছে তাদের অন্যভাবে নেব, এইরকম কিছু চিন্তা ভাবনা করলে, অথবা বাকিটা জনগণের কাছে হাত পাতা, যে এই রকম জুলাই বিপ্লব, তাদের ভাষায় আর কি জুলাই বিপ্লব, আসলে এটা বিপ্লব না, তো এটা একটা গণ অভ্যুত্থান, যে এখন আর্থিক অবস্থা এরকম ঘটে গেছে, বা তাদের বাসায় ফেসিবাদ সরকার সব টাকা লুটপাট করে নিয়ে গেছে, তোমরা টাকা দাও। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে যেভাবে চায়, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে চাইতে পারে, বা সবার কাছে করতে পারে। এগুলো না করে ব্যাটের যেই রেঞ্জটা জাম করেছে, 5 থেকে 15 পর্যন্ত গেল, 7.5 থেকে 15 গেল, এটার ভার আলটিমেটলি, এটা তো পরোক্ষ কর, আলটিমেটলি আসবে জনগণের উপর। কিন্তু সরকার তো বলছে জনগণের উপরে কোনো চাপ তৈরি হবে। শুনেন, সরকার বলছে এই কারণে, সরকার বলছে অনেকগুলা এসেন্সিয়াল কমোডিটি যে তারা শুল্ক কমিয়ে দিয়েছে, জিরো করেছে, যে সেই জন্য কোনো চাপ পড়বে না। এই কথা পুরনো বলি, এটা বলতে হয়। আপনি জিরো করেছেন, রমজানের সময় অনেক কিছুতে জিরো করেন, কিন্তু বাজারে সেটার এফেক্টটা কি হয়েছে? আমি আগে যেভাবে পেতাম 5%, 10% শুল্কের সময়, কেমন সাপ্লিমেন্টারি ডিউটির সময় যা যেই দরে পেতাম, এখন জিরো করার পরে কি আমি সেই 5%, 10% কমে পাচ্ছি কি না? ইফ দেয়ার ইজ নো এফেক্ট ইন দ্য মার্কেট, তাহলে আপনি জিরো করেন, মাইনাস করেন, তাতে আমার তো কিছু যায় আসে না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি দেখব মার্কেটে আমি কত টাকা নিয়ে আগে কত খরচ করতাম, কত করে, যেমন আমি করি, আমার অসুবিধা হয় না। গভর্নমেন্ট যদি প্রচুর টাকা ভ্যাট বসায়, ট্যাক্স নেয়, দাম বাড়ে, আমার অসুবিধা না। তার কারণ আমি ছোট্ট থাকতে পাটিগণিতের একটা অঙ্ক শিখছিলাম, এটা আমার ভালো কাজ দিয়েছে, যে খরচ কি পরিমাণ, মূল্য কত বাড়লে তোমার কনজামশন কত কমাইলে তোমার আর এটা খরচ বাড়বে না। আমি সেটা দিই। আমি ডাব খাই না, একদিন প্রথম যখন 150 টাকা ডাব রেখে দিল একটা, তারপর থেকে 2 বছর আর ডাব খাই না। আমি সপ্তাহে যখন 20 টাকা 22 টাকা দুধের লিটার ছিল, 2 লিটার আমি ডেইলি 2 লিটার দুধ খাইতাম পানির পরিবর্তে, পাঁচশোরিত বা এটা মিলে। পরে 1 লিটার আসলাম, আধা লিটার আসলাম, এখন সপ্তাহে আধা লিটার খাবো, খাচ্ছি ওইভাবে। ডিম আমি ডেইলি 2টো খাইতাম, 2টো একসাথে ডিম না খাইলে ভালো লাগতো না। যখন বিড়ি খাইতাম তখন ভাত টাত খেয়ে পানের সাথে 2টা বিড়ি একসাথে খাই, যেমন তৃপ্তি লাগতো না, তো এখন খাই না। তো আমি এটা মেনে নিতে পারি, কারণ অনেক খেলাম তো। কিন্তু যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, কিনবে চালের দাম কোন পর্যায়ে গেছে, তো তার মানে
ফখরুদ্দিন সাহেবের সময় একবার একটা ম্যাগাজিনে ছবি দিয়েছিল যে চালের বস্তার মধ্যে ফখরুদ্দিন সাহেব ডুবে আছে, এরকম অবস্থা আছে। আবার বঙ্গবন্ধুর আমলে ফণীভূষণ মজুমদার খাদ্যমন্ত্রী ছিলেন, মনে আছেন? আমরা ঠাট্টা করে ফণীমন্ত্রী খাদ্যভূষণ বলতাম ঠাট্টা করে। উনি বললেন যে 300 টাকার উপরে চালের মন উঠতে দেব না। এটা বিরাট ব্যাপার, 300 টাকার উপরে উঠতে দেবে না। হ্যাঁ, তারপরে কি ঘটলো? তো আপনি ব্যাট বাড়াবেন, উপায় নাই তো, কিচ্ছু না থাকলে এখন জনগণ কি করবে? ওই অবস্থা, আমার প্রিয় কথা বলি, কিল কয়টা খাইতে পারো? একটাও না। কিন্তু হাত পা বেঁধে দিলে যতক্ষণ কিলাও খেতে হবে, সে অবস্থা। ঠিক আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড ব্যাংক IMF এর প্রেসক্রিপশন মেনেই এই কাজটা যদি না মানে, যদি সরকার না মানতো তাহলে সরকার কি বিপদে পড়তো কিনা, প্রশ্নের উত্তর নেব। আমি একটু জনাব মঞ্জিল মোরশেদ আপনার কাছে একটু জানতে চাই। সেটা হলো যে 8 আগস্ট এই সরকার গঠিত হয়, তখন তুমুল জনপ্রিয় ছিল। এখন কি সেই জনপ্রিয়তাটা আছে কিনা? আমি যদি দ্রব্যমূল্যের দিকেই, মানে এইটাকেই মূল নিয়ামক ধরি, সরকার তো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাফল্য দেখাতে পারেনি। তারপরে যে ভ্যাট বাড়ালো, সরকারের জনপ্রিয়তাটা আসলে কমবে কিনা? ধন্যবাদ আপনাকে। আমার NBR এর প্রাক্তন চেয়ারম্যান সাহেব আছেন, খুব ভালোভাবে এবং খুব মানে সুন্দরভাবে উনি খুব কথা বলেন, যৌক্তিকভাবে। হ্যাঁ, তো দেখেন, আপনি জনপ্রিয়তার বললেন। প্রথম হলো 5ই আগস্টের সময় কিন্তু আমরা সবাই এক ছিলাম, সবাই চাচ্ছিলাম যে সরকার পরিবর্তন হোক, এবং সরকার পরিবর্তন হোক ওইটার সাথে সাথে আমাদেরকে কিন্তু অন্য কোনো স্লোগান আমাদের কাছে ছিল না যে সরকার পরিবর্তন হওয়ার পরে আমরা একটা রাজনৈতিক দল করব এবং আমরা ক্ষমতায় যাব এবং এদেশে আপনার নির্বাচন 3 বছর পরে হবে, এই সমস্ত কোনো কথাবার্তা ছিল না। শুধু ছিল একটা সরকার যেহেতু অন্যায় করছে, পরিবর্তন, এবং আমরা সবাই এক হয়ে গেছিলাম। 5ই আগস্ট আজকে 4 মাস পরে, 4 মাস নাকি 5 মাস হলো, 4 মাস পরে, তো আপনার আজকের পরিস্থিতিটা কি? আজকে কিন্তু ওই লোকগুলো আর নাই। কেন নাই? দুটো কারণ। একটা হলো প্রত্যাশার সঙ্গে প্রাপ্তিটা মেলে নাই, যোগ হয়নি। প্রত্যাশা ছিল যে একটা ভালো কিছু হবে। আপনি শুধু দ্রব্যমূল্যের কথা বললেন, এটা একটা দেশের যদি পরিস্থিতি আপনাকে অবলোকন করতে হয় যে দেশটা কি ভালোভাবে চলছে কি খারাপভাবে চলছে, এটার মধ্যে দ্রব্যমূল্য একটা। কিন্তু একটা হলো আইনের শাসন, দ্রব্যমূল্য, এগুলো কিন্তু সব সম্পৃক্ত হয়ে তারপরে কাজগুলো হয়। তা আমরা প্রত্যেকটা সেক্টরেই দেখছি, উনি যে লেজেগোবের অবস্থাটা বলছেন, ওই আমি একটা কাউন্টার শব্দ বলবো, হজবরল, মানে এটার কোনো ভদ্র শব্দ আর এটার কোনো নাই, আপনার কোনো হিসাবে মিলাতে পারছি না। এবং সবচেয়ে হলো যে আপনার সরকার, মানে আমি খুব আশ্চর্য হয়ে যাই, সরকার থাকে শক্তিশালী। সরকার যদি শক্তিশালী না থাকে তাহলে রাষ্ট্র পরিচালনা করা যায় না, তাই না? আপনি দেখবেন যে সব জায়গায় সরকারের অবস্থান, কিন্তু আমি দেখতেছি প্রত্যেকটা জায়গায় সরকারের অবস্থান খুব দুর্বল। আপনি ঘেরাও করলে সেখানেও সরকার কিছু বলতে পারছে না। আপনারা এই যাত্রাবাড়ি থেকে পুরান ঢাকা থেকে আপনার যাত্রাবাড়িতে গিয়ে আক্রমণ করলো, সেখানেও তারা ভয়তে কিছু বললো না। তারপরে পরীক্ষা ছাড়া সার্টিফিকেট নেব, সেখানেও তারা ভয়তে কিছু বললো না। ঢাকা বোর্ডে গিয়ে চেয়ারম্যানকে পদত্যাগ করাইলো জোর করে, সেখানেও তারা ভয়তে কিছু বললো না। মানে তাদের মধ্যে ভয় এমন ভাবে একটা ঢুকে গেছে যে তারা মব দেখলে, লোকজন দেখলে আর কিছু বলতে পারে না। এইটা হয়তো তাদের কাছে ওইটাই মনে হয়েছে যে শেখ হাসিনার পরিবর্তনের সময় তো একটা ঘটনা ঘটছিল যে মব হয়েছিল, লোকজন একত্র হয়ে গেছিল, পরিবর্তন হয়ে যায়। তো ওনাদের মনে হয়তো এইরকম একটা ভয় আছে যে লোকজন একত্র হয়ে গেলে আমরা হয়তো পরিবর্তন হয়ে যাব। তো এই ধরনের একটা কথা, কিন্তু এটা দিয়ে রাষ্ট্র চলে না। আর আমরা এই টকশোতে বসে আমি যত কথা বলতে পারবো, আমাকে যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব দেন, আমি কিন্তু ওইভাবে আর অ্যাক্ট করতে পারবো না। এটা প্র্যাকটিক্যাল উদাহরণ। এই যে উপদেষ্টা যারা হয়েছেন, অনেকেই আমরা চিনি, অনেকেই অনেক ভালো কথা বলেছেন, অনেক কিছু তাদের বিপ্লবী ভূমিকা ছিল, অনেক অর্থনৈতিকভাবে বলেন, অন্য খুব ভালো লোকজন আছে, কিন্তু তারা বসে কি করলো বলেন? বসে কিন্তু তেমন কিছু করতে পারছে না। এখন এই করতে পারছে না, এটা আলটিমেট রেজাল্টটা কি হবে? আলটিমেট রেজাল্টটা হবে যে এই 5ই আগস্টের যে পরিবর্তনের পরে মানুষের মনে প্রত্যাশা বেড়েছিল, সেটি ফ্রাস্ট্রেট হবে। আর সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে সেটা হলো ডক্টর ইউনূস সাহেবের ক্ষতি হবে। মানুষের প্রত্যাশাটা কি খুব বেশি ছিল? মানুষের প্রত্যাশাটা অবশ্যই, কারণ আপনার ধরেন রুল অফ ল মানুষের প্রত্যাশা ছিল, আপনার দ্রব্যমূল্যের প্রত্যাশা ছিল, আপনি দুইটাই আলোচনা করেন, অন্যগুলো আলোচনা নাই করলেন না। জনগণ হিসেবে এই প্রত্যাশাটা কি সরকারের কাছে খুব বেশি? না, খুব বেশি না, কারণ এটা তো যৌক্তিকই ছিল। কারণ আপনি বলা হচ্ছিল যে যারা ওই সময় সরকার, তাদের ব্যবসায়ীরা, তারা সিন্ডিকেট করে শুধু একবার পেঁয়াজ, একবার রসুন, একবার হলুদ, এইভাবে মানুষের পকেট কেটে টাকা নিয়ে যাচ্ছিল। তো এইটাই বলা হচ্ছিল যে এটি নিয়ন্ত্রণ করা হচ্ছে না। তো আজকেও তো নিয়ন্ত্রণ করা হচ্ছে না, আজকেও তো আমরা একই রকমের
ঝামেলার মধ্যে আছি। তা আপনার এই যে প্রত্যাশাটা, সেটা হলো রুল অফ লর একটা প্রত্যাশা ছিল, যে এটা একটা আইনের শাসন। তা আইনের শাসন কোথাও আছে নাকি বলেন? কোথাও আইনের শাসন আছে? কারণ হলো আপনি তো এখন জোর করে যদি একটা বলেন, আজকে যে ঢাকা কলেজের ছেলেরা নেমে বসে রাস্তায় যদি বলে যে গাড়িটা এইভাবে চলতে হবে, সরকারের কোনো ক্ষমতা আছে সেইটা বলবে না, ট্রাফিক রুলসে এখানে চলবে, এখানেই চলতে হবে, সরকার বলতে পারবে না। কারণ সরকারের সেই স্পিরিট নাই। কেন নাই? কারণ স্পিরিট থাকতে গেলে সরকারের অনেকগুলো চিন্তা ভাবনা স্পষ্ট হতে হয়। এখন এখানে তাদের বিভিন্ন রকমের ডাইমেনশন সৃষ্টি হয়ে গেছে। কিভাবে নির্বাচন দেরিতে দেওয়া যায়, কিভাবে একটা দল করা যায়, মানে যারা ওই সময় মুখ্য ভূমিকা পালন করছেন তারা এখন দলের চিন্তায় চলে গেছেন। কিন্তু আপনারা যখন 5ই আগস্টের আগে সাধারণ মানুষকে যখন আপনারা নিয়ে আসছিলেন আন্দোলনে এবং বলছিলেন যে একটা সরকার যারা নাকি একটা স্বৈরাচার সরকার, আইনের শাসনে বিশ্বাস করে না এবং তারা দ্রব্যমূল্য রক্ষা করতে পারে না, মানুষের উপর গুম খুন করে, তাদের পরিবর্তন চাই, সবাই তো চলে আসছিল। কিন্তু আপনারা তো তখন তাদেরকে বলেন নাই যে আমরা একটা দল করে এই রাজনৈতিক দল এই দেশে শাসন করার জন্য আমরা এই সরকারকে পরিবর্তন করে এইটা করব, আপনারা আসেন। তাহলে আপনি দেখতেন কতজনে যায়, সেটা তো জান নাই। কিন্তু এই জন্যই আজকে আপনি দুর্বল হয়ে গেছেন। কারণ 5ই আগস্টে যত লোকজন আপনার সঙ্গে ছিল, আজকে তার 3 ভাগের 1 ভাগও নাই। যেটা বলতেছিলাম ফাঁকে, যে ক্ষতিটা হবে কার জানেন? সবচেয়ে বড় ক্ষতি হবে ডক্টর ইউনূস সাহেবের। কারণ অনেক প্রত্যাশা নিয়ে মানুষ নিয়ে, শুধু বাংলাদেশের মানুষ না, উনি তো ইন্টারন্যাশনালি খুব রেপুটেড। এবং আপনি জানেন যে কয়েকজন ব্যক্তির মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি হলো উনি ইন্টেলেকচুয়াল সেক্টরে এবং বিশ্বব্যাপী সকল রাষ্ট্রপ্রধানদের কাছে। তাই উনি যখন দেখবে, বিশ্বব্যাপী যখন দেখবে যে বাংলাদেশ একটা দেশ যেখানে এত বিপ্লব, মানে বিপ্লব তো না, এটা হলো আপনার গণ অভ্যুত্থান করে আপনাকে ক্ষমতা বসালো, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, মানুষের জন্য আপনি কিছু করতে পারলেন না, ডিসক্রেডিটটা ওনার হবে। অতএব আমি বলবো, উনি যদি এটা শুনছেন কিনা আমি জানি না, আমি বলবো রাষ্ট্র পরিচালনার জন্য আপনাকে এভাবে ধিমে তাতলা হলে চলবে না। আপনি স্ট্রং হন, স্ট্রং হয়ে রাষ্ট্র পরিচালনা করেন। আপনি যা চলছে এখন তা তো মানুষের কাছে খুবই হাস্যকর এবং মানুষ খুব হতাশ হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক হতাশ হয়ে গেছি। আমি আশা করেছিলাম যে আগের চেয়ে রুল অফ ল বেটার হবে। আমি তো দেখছি না রুল অফ ল বেটার হচ্ছে। এই জায়গাটা আমি একটু আপনার কাছে শুনবো। আমি একটু জনাব বদিউর রহমান আপনার কাছে শুনতে চাই। আপনি বলছিলেন যে ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর প্রেসক্রিপশনে আসলে মানে ভ্যাটগুলো বাড়ানো হলো। যদি সরকার আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসক্রিপশনটা না শোনে, এর ইম্প্যাক্ট আসলে কি পড়ে? শুধু আইএমএফ এর সাথে যে টাকাটা নিল সেখানে তো তাদের অনেকগুলো শর্ত আছে। আপনার স্বাধীনতার 53 বছর যদি বলেন, কখনো আমরা ইআরডিটা উঠিয়ে দিয়ে আইআরডিকে স্ট্রং করার চেষ্টা করিনি। আমি বারবার লিখেছি, বলেছি ইআরডির দরকার নাই। ইআরডিটা আগে ছিল এক্সটার্নাল রিসোর্সেস ডিভিশন, পরে একটু ভদ্রভাবে ইকোনমিক রিলেশনস ডিভিশন করেছে, অ্যাব্রিভিয়েশন একই রয়ে গেল। ওখানে কাজটা হইল, আমি যেহেতু এখানে 2 ক্যাপাসিটিতে 2বার কাজ করেছি, ডেস্ক অফিসার হিসাবে, পরে এডিশনাল সেক্রেটারি হিসাবে, তখন যেটা লক্ষ্য করেছি ওখানের কাজটা, ক্রেডিটটা আগে ফেরিস কনসিটিয়ামে একটা ব্রিফকেস নিয়ে কত বেশি ভিক্ষা আনা যায় সেটা ছিল ক্রেডিট। মুই সাহেব তো ইআরডি সেক্রেটারি ছিলেন সেই প্রথম দিকে, 70-এর শেষের দিকে, 80-র দিকে। তো তখনও এই চিন্তাটা কেউ করেন নাই যে আমি এরকম নির্ভর হব না। আমাদের প্রথম বাজেট তো বিদেশি নির্ভর হয়ে গেল অর্থ। তো সেটা না করাতে এই ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এগুলা থাবাতে আমরা পড়ে যাই। আপনি দেশের রেভিনিউ কালেকশনটা, কর জিডিপি রেশিও যেটা আমাদের খুবই কম, নেপাল থেকেও কম, এটা বাড়ানোর চেষ্টা হয় না কেন? চেষ্টা হয় না, 1 নম্বর পলিটিক্যাল গুডউইল নাই, 2 নম্বর ওখানে যারা আসে তারা লুটপাটের মধ্যে ব্যস্ত হয়, নিজের দলের কাউকে ধরে না। এটা স্বীকৃত হয়ে গেল। যে যখন আসে, ওই বঙ্গবন্ধুর আমলেই তো সে সময় কী করলো, চাটার দর সব খেয়ে ফেল, ওনার বলতে বাধ্য হইল। গাজী আমার কম্বল টাকায় বলতে হইল, সবাই পায় চোরের সোনার খনি, আমি পাই চোরের খনি। তারপরের থেকে ওটা চেঞ্জ হয়নি। এখন এইবার যে শেখ হাসিনার আমলে শেষের দিকে ওয়ার্ল্ড ব্যাংক এই আইএমএফ থেকে টাকাটা নিল, এটা বলল যে সামষ্টিক অর্থনীতি সবটাতে মিলে না নিলে হয় না, না নিয়ে চলতে পারাটা মঙ্গল ছিল। কারণ আপনি কি পরিমাণে লোনের ট্যাক্স দেবেন, পার হেড কত পরিমাণে কিস্তি আসতেছে,
আমার বাজেটে এটা তো মানে রিজার্ভ বাড়ানোর জন্য মনে হয় লোনটা নিয়ে আপনি রিজার্ভ বাড়ানোর জন্য লোন নিতে যাবেন, এটা বোঝা টানবেন কিভাবে, শোধ করবেন কিভাবে? এখন তার প্রেসক্রিপশনগুলো দিয়ে এত দরকারটা কি? যেটুক পারেন না আপনি আপনার বাজেটের মধ্যে কম করে সেভাবে চলার চেষ্টা করেন, আকাশচুম্বী বাজেট দিয়ে। তো ওদেরটা না নিলে একভাবে সুন্দর চলতো, কষ্টে সৃষ্টি নিজেরা চলতে পারলে ভালো হতো। আবার নিতে গিয়ে এখন তো আপনি গ্যারাকলে আটকে গেছেন, এমনভাবে আটকালেন যে এখন আপনি জনগণকে স্বস্তি দিতে পারবেন না, ওটা মানতে হবে। বিপরীতে যে রেমিডিটা আপনি করতে পারতেন সেটা হলো ইন্টারনাল রেভিনিউ, নিজেদের রাজস্ব বাড়ানোর জন্য যে একটা ড্রাইভ দিতে পারতেন, সেটা তো পাচ্ছেন না। এইটা না পারার আসলে কারণটা কি? শুধু এটা না পারার কারণটা হইল, ধরেন আমি তো যে সময় ছিলাম 1/11 সময়, আপনারা ভদ্র জননা বলেন, উনি যেরকম আমার লেজে গোবরকে হজবর হলো সুন্দর করে ভদ্র শব্দে বললেন, আপনারা ভদ্ররা বলেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, আর আমি বলতাম সেনা নির্দেশিত তত্ত্বাবধায়ক সরকার। তো সেই সময় তো কোনো পলিটিক্স ছিল না, তারাও তো পলিটিক্স করেছে। যখন রেভিনিউ বাড়ানোর জন্য আমি কতগুলো অ্যাটেম্পটে গেলাম, দিল না তো, বদলিই করে দিল। আমি বললাম যে কিচ্ছু না, আমি প্রথম ধাপে শুধু ঢাকা যে কয়েকটা বড় এলাকা আছে, চিটংয়ের ফোর্স এরিয়া, এই কয়েকটা এলাকাতে হাউস টু হাউস সার্ভে করব, যে কাদের টিআইএন নাম্বার নাই, তার আয় কত। কিচ্ছু না, তখন তো 2.5 লাখ টাকা ছিল ট্যাক্স ফ্রি অ্যামাউন্ট, যে আমি প্রত্যেক বাসাতে একটা টিম করে যাব। আমার বড় কষ্ট লাগে এটার পরে যখন সরাই দিল, ওগুলো করতে দিল না, যে সেখানে টিমের মধ্যে আমার এনবিআরের 2 জন অফিসার থাকবেন, যে এলাকায় যেদিন যাবে সেখানকার জনপ্রতিনিধি থাকবেন, আইন শৃঙ্খলার একজন থাকবেন, পুলিশ বা যাকে দেয়া হয় আর কি। আমরা রেডিও টেলিভিশনে গণমাধ্যমে প্রচুর ফলাও করে প্রচার করব যে কোন দিন কোন এলাকায় আমরা যাব। সেখানে আমরা নিজেদের, আমাদের অফিসাররা নিয়ে যাবে কাগজপত্র, শুধু বাসাগুলাতে ফ্ল্যাটে জরিপ করে জিজ্ঞেস করবে যে আপনার এই বাসাটার ভাড়া কত। যদি মিনিমাম, আমি দেখছি নিজে ঘুরে, ধানমন্ডি ছিলাম সরকারি বাসায়, যে 20,000 টাকার নিচে তখনও সে 2007-এও ভাড়া ছিল না। তো 20,000 টাকা যদি একটা ছোট্ট ফ্ল্যাটের ভাড়া হয়, 12 দিয়ে গুণ করলে 2,40,000 তো এখানে হয়, আর 2.5 লক্ষের 10,000 বাকি। তো উনি কি বাতাস খেয়ে থাকেন? তিনি ট্যাক্সের নেট এসে যান, নেট বাড়ানো দরকার আছে। মতিঝিলে টাকা উড়ে সবাই তো ধরতে পারে না, বাংলাদেশের টাকা আছে, আপনার পকেটের টাকা মাহবুব সাহেব রাজস্ব বোর্ড আনবে, এত চারটিখানি কথা না, সুরসুর করে কোন বিয়ে দেয়া না। ওই যে কেউ বলে যে রাজস্ব আহরণ, এটা ওই ফুলের মধ্যে মধু নয় যে মৌমাছি বসার, এটা নিতে হবে, আপনার প্রাপ্য আদায় করতে হবে, সেটা করতে দিল না তো। তারপরে গ্রামে এখনও মনে করেন গ্রামগঞ্জে ইকোনমি বেড়েছে, উপজেলা লেভেলে বেড়েছে, আপনি কতটুক ট্যাক্সের নেট বাড়াইতে পারছেন? হয় কি, আপনি ওই যারা দিল তাদের উপর বারবার অডিট করেন, চাপ দেন, তাকে করেন, এগুলো করেন। আমি যখন ধরতে গেলাম, ওনাদের প্রফেশনের বড় 2 জন, এর মধ্যে একজন আমার অফিসে গেলেন, হ্যাঁ, হালে মারা গেছেন, আমরা এক মসজিদে একসাথে নামাজও পড়তাম। তো আমি ওনাকে দেখে, কাজে গেল তো, চেয়ারটা ছেড়ে সোফায় আসলাম, বলে যে আল্লাহ এনবিআর চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের একবার সোফায় আসি বসছেন। আমি বললাম স্যার, আপনি ইংলিশ ডিপার্টমেন্টে আমার 12 বছরের সিনিয়র, আপনি যদি ডিপার্টমেন্টে জয়েন করতেন তাহলে আমার শিক্ষক হতেন। তো অতএব আমি সেই সম্মানে আসছি। তো আসতে বললাম যে স্যার, আসছেন তো ঠিক আছে, এক কেসে তো মামলায় তো এত টাকা নেন, করের ফাইলটার এই দশা কেন? এটার বলে যে থামেন তো, আরেক ডক্টরেটে আরেক বড় ব্যারিস্টার সাহেবের নাম নিয়ে বলে তার থেকে তো আমি বেশি দিই। আমি তো স্যার বেশি তো দিলেন, উনি যদি 2 আনা দিয়ে আপনি 2 আনা 1 পয়সা দিলেন, আগের আমরা পয়সা দিয়ে লিখতাম, তো এটা কি বেশি হইল নাকি? আপনি আনতে হবে। আমি আনলাম তো, আমি আনতে গিয়ে কাউকে সাথ দিলাম না, আপনার ওরকম তাহলে বাড়াতে পারবেন। আমি খালেদা জিয়ার থেকে ট্যাক্স নিলাম, অপদস্থিত অর্থ, মওদুদ সাহেব থেকে নিলাম, এমনকি খোদ আমার মন্ত্রী ছিল সাইফুর রহমান সাহেব, 12 বার বাজেট দিয়েছেন, ওনার থেকেও নিলাম। এবং ইন্টারেস্টিং, ওনাকে যখন বললাম যে এরকম দেয়া লাগবে, ধরা গিয়েছেন, বলে যে তুমি না ইতাবদিও, তুমি না আমার এডিশনাল সেক্রেটারি ছিলা। আমি এখনও আপনার এডিশনাল সেক্রেটারি, পিয়ন সাহেব, সেটা আপনি টাকা আদায় করার মানসিকতা থাকতে হবে। পলিটিক্যাল দিল না তো, তাহলে দেখবেন যে আপনি ন্যায্য। আমি এখনও চ্যালেঞ্জ দিই যে কেউ বলুক না যে অন্যায়ভাবে কোনো টাকা কারোর থেকে নিয়েছি, তো আপনি ন্যায় তো টাকা নিলে দেবেন না কেন? কিন্তু এটা করে আসলে গুটি কয়েক লোককে আপনি সুবিধা দিচ্ছেন, খুব বেশি লোককে তো সুবিধা দিতে পারে না রাজনৈতিক দলগুলো। এই যে করের আওতা আপনি যদি না বাড়ান, আপনি রাজনৈতিক দলগুলো তো সবসময় নিজের পান্ডা গুন্ডা পুষে।
আপনার কি অবস্থা যায় দেশের আইনের অবস্থা কি? এই যে কে একজন টাকা পাচার করলো, আরেকজন মামলা করলো, বিচারপতিকে একজন বলে দিল যে ওটা তদন্ত করা যাবে না। হাউ কাম? হ্যাঁ, এক সময় একজন একজনের প্রতিদ্বন্দ্বী হিসাবে হইল। শেখ হাসিনার বোন শেখ রেহানাকে ধানমন্ডিতে একটা প্লট দিল, সেটাতে যাইয়া আরেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরে থানা উদ্বোধন করলেন। প্লট একটা সহ্য হলো না। ঠিক পরে শেখ হাসিনা এসে আবার ওইখানে ক্যান্টনমেন্টের 65 না 68 কাটার বাড়ির থেকে উচ্ছেদ করলেন। এখন আবার বলতেছে এরা গণভবন জাদুঘর বানাবে। বাপের জায়গা নাকি জাদুঘর বানাবে? সরকারি সম্পদ। আপনি ইউনিফর্ম বলতেছেন, বৈষম্যহীন বলতেছেন, আপনি সবটাকে ধরেন। আগে খালেদা হাসিনা যখন আসছে, হাসিনা কি করলো? ইউনুসবাজি করলো, তার মামলা সব কুল্লে খালাস করে ফেললো। আজমজিদ চৌধুরী একটা মামলা করলো, এগুলো সব ওয়েস্ট করে। তো এখন যিনি আসছেন তিনি কি বলছেন যে আমার মামলাগুলো ঠিকমতো আইন মোতাবেক বিচারের মাধ্যমে সুরা হোক? হচ্ছে না। তো তাহলে চেঞ্জ তো কিছু হয়নি, চেঞ্জ তো কিছু হচ্ছে। এই যে চেঞ্জে হলো না, মঞ্জিল মোর্শেদ আপনিও বলছিলেন যে এই সরকার আসলে যদি দুর্বল হয়ে যায়, ডক্টর ইউনূসের উপর একটা ইমেজের ঘাটতি তৈরি হবে বা দেশে বিদেশে ওনার ইমেজটা আসলে নষ্ট হবে। কিন্তু এই ক্যাবিনেটের ভিতরেই, বর্তমান সরকারের ভিতরেই সব উপদেষ্টাদের ব্যাপারেও যদি না বলেন, কিছু কিছু উপদেষ্টা তো রয়েছে একেবারে যোগ্যতম ব্যক্তিকেই নিয়োগ দেওয়া হয়েছে। আমি যদি অর্থ উপদেষ্টা বলি, সালাউদ্দিন স্যার খুবই রেসপেক্টেড লোক এবং নির্লোভ সৎ একজন লোক, তার মিনিস্ট্রিটাও কি খুব ভালো মতো চলছে? গভর্নর তো একজন যোগ্যতম ব্যক্তিকেই দেয়া হলো, বাণিজ্য মন্ত্রণালয়কে যাকে দেয়া হলো উনি ব্যবসায়ী লোক। এই মিনিস্ট্রিগুলা বা অর্থনীতির এই অবস্থাটা থেকে উত্তরণের উপায়টা কি? তারা কি কোনো পথ বের করতে পারছে? না, ধরুন আপনি মুভ করবেন, আপনার এক পা ভালো আছে কিন্তু এক পা কিন্তু খারাপ, আপনার মুভমেন্টটা তো স্পষ্ট হবে না, ক্লিয়ার হবে না, তাই না? মুভমেন্টের জন্য টোটালটা লাগবে। সবচেয়ে হলো যে যোগ্যতা আছে ওনাদের, কিন্তু গভর্নমেন্টের স্পিরিটটা দেখতে হবে। গভর্নমেন্টের স্পিরিটটা কি? গভর্নমেন্টের তো কোনো স্পিরিটই নাই, গভর্নমেন্টের তো কোনো ক্রেডিবিলিটি, মানে যেটা বলবে যে গভর্নমেন্ট হলো সবচেয়ে বড় শক্তি, আমরা তো দেখছি গভর্নমেন্ট কোনো শক্তিই না এখানে। গভর্নমেন্টকে যদি আজকে কিছু লোক 5-10 হাজার লোক যে বলে যে এইটা করতে হবে, গভর্নমেন্ট সেটাই করতেছে। এখানে তো গভর্নমেন্টের যে আমরা যে ফর্মুলা বা গভর্নমেন্টের যেটা ভাই আমরা চিন্তা করা হয় যে সবচেয়ে বড় শক্তিশালী বা একটা সাধারণ প্রবাদ আছে, সবচেয়ে বড় মাস্তান হলো সরকার। এবং সরকার বা সরকারের সঙ্গে যারা থাকেন, ধরেন পুলিশ প্রশাসন, তা আমরা তো এখন দেখছি যে এরা কিছুই না। কারণ আপনার পুলিশ ওসি সাহেব মামলা নিবে কিনা, ওসির কোনো ক্ষমতা নাই। আমি যদি যে বলি ওসিকে যে মামলা নিতে হবে, বাস নিতে হবে। কোর্টে সরকার যদি এখন ক্ষমতাবান না হয়, ক্ষমতাবান কারা? ক্ষমতাবান বাইরে সরকারের, এটা তো প্যারালাল গভর্নমেন্ট আছে এখন। গভর্নমেন্ট প্যারালাল গভর্নমেন্ট বলতে গভর্নমেন্ট একটা, এবং গভর্নমেন্টের বাইরে যারা নাকি 5ই আগস্টের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন নিশ্চেন, তারাই তো এখন প্যারালাল গভর্নমেন্ট। আপনি কি মনে করেন এই যে সমন্বয়ক, যারা সমন্বয়ক আছেন, তারা যে কোনো একটা কথা যদি বলে প্রশাসনে বা পুলিশের, কারো কি মাথা আছে কয়টা যে তারা করবে না? বিচার বিভাগ পর্যন্ত হয়ে গেল, তাদেরকে আপনার ঘেরাও করা হলো, বাধ্য হয়ে তারা পদত্যাগ করলো। এবং এখনো তো বিচারকরা এখনো স্বাধীনভাবে বিচার করতে পারছে না, কারণ এই যে লক্ষ লক্ষ মামলা হয়েছে তার মধ্যে 60% কিন্তু সরকারই বলতেছে অনেক নিরপরাধ লোক আছে এর মধ্যে। তো সেই মামলাগুলোতে কোর্ট তাদের জামিন অ্যাপ্লিকেশনই তো এন্টারটেইন করতে পারছে না সমস্ত কোর্ট। তারা তো ঘুরে বেড়াচ্ছে। কেন পারছে না জানেন? এটা কিন্তু তাদের অযোগ্যতা তা না, এটা হলো ওই একটা ভয়, কারণ যদি জামিন দিতে গেলে আবার বলবে যে তারা আওয়ামী লীগের দোসর। এই যে আপনি যে বৈষম্যের কথা বলে, বৈষম্যবিহীন কথা বলে এখন যে বৈষম্যটা আপনি হচ্ছে, এটার ব্যাপারে তো তারা দৃষ্টি দিচ্ছে না। এবং এই কারণেই কিন্তু সরকার দুর্বল হচ্ছে, কারণ সরকার তো একটা সাপোর্টের উপর ডিপেন্ড করে। ধরেন 5ই আগস্টের পরে 8ই আগস্ট নেওয়ার পরে দেখেন কি অবস্থাটা হয়েছে, তখন কিন্তু পুরো মানুষের একটা সাপোর্ট ছিল। কিন্তু কাজ করতে গিয়ে প্রথম হলো এই সরকারের যে উপদেষ্টা পরিষদ গঠনের ক্ষেত্রে উনি তো প্রধান উপদেষ্টা তো বললেন ওদিন যে অনেকগুলো নাম আসছিল, যে নামগুলো আসছিল আমরা কিন্তু দেখছি পত্রপত্রিকায়, ভেরি কোয়ালিফাইড, এবং তারা যদি আসতেন তারা কিন্তু করতে পারতেন। উনি বললেন আমি যারা যারা চিনি তাদের থেকে টিক দিয়ে দিলাম। তা ফার্স্ট মিস্টেক তো এখানেই হয়ে গেল, তাই না? আপনার বহু যোগ্য লোকের আমরা প্রায় 30 জনের মতো নাম দেখছিলাম, প্রত্যেকটা অনেক বহু লোক যোগ্য ছিল, এবং তাদেরকে নিয়ে যদি আপনি করতেন তাহলে কিন্তু রাষ্ট্রের পরিস্থিতি এরকম হয় না। প্লাস রাষ্ট্র যখন আপনার ক্ষমতায় একটা সরকার এসছে, এই সরকারের কাউন্টার প্যারালাল আর একটা গভর্নমেন্ট যদি আপনি অ্যালাউ করেন এবং তাদেরকে যদি আপনি
আপসাইড দেন, তাদেরকে যদি আপনি উপরে অবস্থান দেন, তাহলে আপনার তো সরকারের কোনো অস্তিত্ব থাকে না এটা। এবং ওইটার এফেক্ট কিন্তু আমাদের মধ্যে পড়ে গেছে। এখন আমরা যেটা বলছি, এই যে ধরেন আজকে যে অবস্থা, বিচার বিভাগের যে অবস্থা, আপনার দ্রব্যমূল্যের যে অবস্থা, প্রশাসনের যে অবস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থা, কেন এই অবস্থাটা কেন হবে বলেন? এই অবস্থাটা একমাত্র কারণ হলো যে আমাদের নির্বুদ্ধিতার কারণে, অর্থাৎ আমরা প্রপারলি হ্যান্ডেল করতে পারি নাই, যেটা করা উচিত ছিল সেটা করি নাই, ইমোশনালি আমরা অনেক কিছু করে ফেলছি। এবং সবচেয়ে কথা হলো যে রাষ্ট্রের যে হাতিয়ার, রাষ্ট্রের যে যন্ত্র, সেই যন্ত্রটাকে আমরা উইক করে ফেলছি। এবং উইক করার কারণে অন্য ফোর্স যেটা এটার চেয়ে রাষ্ট্রের চেয়ে বড় শক্তিশালী হয়ে গেছে, এখন তারা যেটা করে সেইটাই হলো অবস্থান। অর্থাৎ তারা যেটা করবে সেটা তো তাদের ব্যক্তিগত ইন্টারেস্টে করবে, তারা হয়তো নিজস্ব চিন্তায়, কিন্তু রাষ্ট্রের তো একটা কমন চিন্তা থাকে। রাষ্ট্রের চিন্তা হলো জনগণের, সকল জনগণের। আর রাষ্ট্রের বাইরে তারালাল শক্তি যারা, তারা হলো নিজেদের গ্রুপের জন্য তারা চিন্তা করবে। ধরেন একটা কথাই বলতেছি, তারা বলতেছে যে এখন আপনার ঘোষণা দিতে হবে, আপনার 5ই আগস্ট ঘোষণাপত্র দিতে হবে। এখন এই সরকারটা কে আনছে বলেন? এটা কি বিএনপি আনছে? বিএনপির মনোনীত? এটা কি আওয়ামী লীগের মনোনীত, জামাতের মনোনীত? তা না, এটা তো সমন্বয়কদের মনোনীত। তো সমন্বয়কদের মনোনীত সরকার তারা নির্বাচন করে তাদেরকে এখন তারা কাজ করতে দিচ্ছে না। তাহলে এখানে তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে গেল। এই জন্যই আপনার টোটাল জিনিসগুলো ব্যর্থ হওয়ার দিকে আমরা যাচ্ছি। যদি এটা এখন থেকে যদি এটা দৃষ্টি দেওয়া না হয়, এবং এই যে সরকারের উপরে যে আবার একটা আলাদা সরকার, এগুলো যদি আপনি বন্ধ না করেন, তাহলে এটা পুরো ব্যর্থ হবে। কারণ হলো যে আপনি বলছিলেন যে একটা প্যারালাল গভর্নমেন্ট আপনি দেখছেন, এখানে রাজনৈতিক দলগুলো তো সরকারকে সহায়তা করছে, রাজনৈতিক দলগুলোর ভূমিকা, রাজনৈতিক দলগুলো সহায়তা করছে, কিন্তু রাজনৈতিক দলের যে প্রধান কথা, সে কথার উপরে তো এখন পর্যন্ত 2-3 মাস থেকে তো এই প্রধান কথার উপরেই তো আলোচনা হচ্ছে এখন পর্যন্ত। রাজনৈতিক দলের কথা হলো যে পরিবর্তন হয়েছে। ধরেন এই যে সরকার যখন ক্ষমতায় থাকে, সে সরকারের ক্ষমতা হলো সবচেয়ে বেশি। সে যখন আপনার দুঃশাসন করে, তখন মানুষ কি চায়? পরিবর্তনটা কি? সাংবিধানিক পরিবর্তন হলো ইলেকশন কমিশন যদি ঠিক থাকতো, তাহলে 5 বছর পরে ভোটে গেলে আমি বলতে পারতাম তোমাকে আমি ভোট দেব না, তুমি গুম খুন করছো, টাকা পাচার করছো, সরকার পরিবর্তন হয়ে যেত। কিন্তু ওই জায়গাটা রাখে নাই, না রাখার কারণে সমস্ত মানুষের মধ্যে ক্ষোভ। এবং আপনি যদি ওই জায়গাটা সৃষ্টি করেন, তাহলে কারো কিছু আর করতে হয় না। তো এটা তো অটো সিস্টেম। আপনি গভর্নমেন্টে থাকবেন, গভর্নমেন্ট পরিচালনা করবেন, যদি আপনি ব্যর্থ হন 5 বছর পরে যাবেন, আপনি কিক আউট হয়ে যাবেন। এবং কেউই কিন্তু ক্ষমতা থেকে যেতে চায় না, যার ফলে সে বাধ্য হয়ে সে ভালো কাজ করবে। এবং বিদেশে যেখানে গণতান্ত্রিক পদ্ধতি আছে, সেখানে ওই নির্বাচনী ব্যবস্থাটা প্রপার আছে দেখেই সরকারে যারা আছে তারা প্রপার কাজটা করে। কিন্তু আমাদের এখানে সমস্যা হলো কি, এই ব্যবস্থা নিয়ে পরিবর্তন হয়েছে। রাজনৈতিক দলগুলোর মূল কথা তো হলো একটা রাজনীতিরই তো রাষ্ট্র পরিচালনা করবেন। আপনার রাষ্ট্রবিজ্ঞানে কি এমন কিছু দেখছেন যে রাজনীতিবিদ বা এই যে পার্লামেন্ট, রাষ্ট্রপতি, এই সমস্ত ব্যবস্থা ছাড়া অন্য কেউ কিছু বিকল্প নেই? এটা তো নাই কোনো। হ্যাঁ, কিছু একটা ইতিহাস শুরু হয়েছিল সেই 70-র পরে থেকে 80-র পরে, সেটা হলো মার্শাল ল, সামরিক শাসন। কিন্তু সেগুলো তো আপনারা আস্তে আস্তে দেখছেন তেমন একটা কাজ করে না। কারণ হলো যে সবচেয়ে বড় কথা হলো যে একটা এস্টাবলিশ সিস্টেম, যেটা 100 বছর 200 বছর না 500 বছর 1000 বছর ধরে সৃষ্টি হয়েছে, যে একটা পদ্ধতি রাষ্ট্র ব্যবস্থা করে দিয়েছে। রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় আসবে, ক্ষমতা থেকে তারা রাষ্ট্রের আইন অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে। আর আইনটা কে করবে? পার্লামেন্ট করবে। আইন যেটা করবে, সেই আইনটা যদি এবার মানবাধিকার পরিপন্থী বা ফান্ডামেন্টাল রাইটস এর পরিপন্থী হয়, কোর্ট আবার এটা বাতিল করবে। একটা চ্যানেল করে দিয়েছিল, সিস্টেম করে দিয়েছিল। এই সিস্টেমগুলো আমরা ব্রেক করার কারণে কিন্তু আমাদের দুরবস্থা। কিন্তু আজকে এই ফার্স্ট জায়গায় যেখানে নির্বাচন, এই নির্বাচনের ব্যাপারেই তো সরকারের এখনো কোনো স্পষ্ট ইয়ে নাই। এটা একটা ঘোষণা, হয়তোবার মধ্যে তো অনেক ফাঁক থাকে, হয়তোবাটা পরের দিন ওখান থেকে ফিফটে আরো 1 বছর চলে যেতে পারে। তা রাজনৈতিক দলগুলো তো ওইটাই চাচ্ছে, তারা সহযোগিতা করে, এটা তাদের বক্তব্য, কিন্তু অন্তর থেকে আর করে না। কারণ রাজনৈতিক দলগুলো চেয়েছিল যে সরকার ইমিডিয়েট নির্বাচনী ব্যবস্থা সংস্কার করে নির্বাচন দেবে, কিন্তু সরকার সেখানে গেল সংবিধান পুনর্লিখন, এদেরকে উৎসাহ দিল, এদেরকে নার্চিং করলো। তারা একটা কল্পনা করতে পারেন, মুক্তিযুদ্ধের লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটা মুক্তিযুদ্ধের স্বাধীনতার পরে একটা সংবিধান, সেই সংবিধানকে আপনি বলে দিচ্ছেন যে পারবো না। আপনি দেখেন, আমি বলি এখানে কেন আইনি ব্যবস্থা এখানে কেন আর এখন অস্তিত্ব নাই? এই বিচারকরা, এই আর্মি,
এই উপদেষ্টারা সবাই শপথ নিয়েছে কি নিয়ে? সংবিধান নিয়ে। আমি সংবিধান প্রোটেক্ট করব। তো যারা বলছেন সংবিধান ছিঁড়ে ফেলবেন, আপনি তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছেন না? তাহলে আপনার ওত কি থাকে? তাহলে এখানে কি লেজেবারের হজবরল অবস্থা বলবো না আমি? কেন আপনার তো এটা কোনোটা তো কাজ করতেছে না। আপনার ধরেন এই ক্যামেরাটা আমার দিকে ধরে রাখছে, আমি কথা বলছি, যখন উনি কথা বলবে ক্যামেরাটা ওনার দিকে ঘুরিয়ে দেবে, সিস্টেমটা চালু আছে। ক্যামেরাটা যদি ওনার দিকে না ঘুরায় তাহলে কি মানুষ কি দেখতে পারবে যে উনি বক্তব্য দিচ্ছে? তাহলে তো সিস্টেম অব্যাহত রাখতে হবে। তা আপনি সিস্টেমের মধ্যে কি করলেন? এই সিস্টেমের মধ্যে এসে আপনি গণতন্ত্রের কথা বলে, যেখানে নির্বাচনী ব্যবস্থাটা সংস্কার, এখানে আরো 10-20টা করলেন। হ্যাঁ, এটা মানুষের প্রত্যাশা, কারেক্ট, এটা আমি অস্বীকার করব না, আমিও চাই যে কথাগুলো করতে চাই, কিন্তু এটা তো রাজনীতি ছাড়া হবে না, রাজনৈতিক দল ছাড়া। সংবিধানে অনেকগুলো পরিবর্তন আনা দরকার। সেটা তো সংবিধানটা, আমি 1 মিনিট শেষ করতেছি, সংবিধানে অনেক কিছু পরিবর্তন করা দরকার। আপনারা যতই চিৎকার দেন, যতই কিছু করেন, কোন ক্ষমতা আপনাদের নাই একটা লাইন আপনার চেঞ্জ করার। কিন্তু এটা সিস্টেম হলো পার্লামেন্ট করবে। পার্লামেন্ট না করলে সংবিধান, পার্লামেন্টই তো তৈরি করেন না আপনি। পার্লামেন্ট তৈরি করেন, পার্লামেন্টে দেন, আপনারা আগে কনসেনসাস তৈরি করেন যে আমরা গেলে পরে এই করব, সেইভাবে আপনি করেন। কিন্তু এছাড়া তো আপনি এইভাবে যদি বলেন, সেভাবে বলার মাধ্যমে তো গণপরিষদের কথা বলা হচ্ছে না। গণপরিষদ বলা হচ্ছে, এই বিতর্কটা আসবে। আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক এতক্ষণ দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি, বিরতির পর আবার ফিরে আসছে আলোচনায়। দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন সিনিয়র অ্যাডভোকেট জনাব মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ, এবং জনাব বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড। জনাব বদিউর রহমান, বিরতির আগে আলোচনা করছিলেন মঞ্জিল মোর্শেদ যে বর্তমান সরকার রয়েছে এবং এখানে একটা প্যারালাল গভর্নমেন্ট উনি দেখতে পাচ্ছেন। আপনারা কি তাই মনে হয়? ধন্যবাদ। এই সরকারটাই তো আমার কাছে ভিন্ন রকমের সরকার মনে হয়। ভিন্ন রকম এই অর্থে আমি বলি এটা একটা এনজিওগ্রাম সরকার। তো একদিকে সব এনজিও, আরেকদিকে গ্রামীণের গ্রাম, এনজিওগ্রাম সরকার। তো এনজিওগ্রাম সরকার এসে বডির এনজিওগ্রাম করলেন, অনেকগুলো ব্লক ফেলেন। সেই ব্লকগুলো সারানোর জন্য এখন তারা প্রেসক্রিপশনের জন্য কমিশন করলেন। এর প্রথম 6টা, পরে 10টা 11টা কমিশন করলেন। এরা রিপোর্ট দেবে, তার চিন্তাভাবনা করবে। কিন্তু যাত্রা যে শুরু হইল, গভর্নমেন্টের কনস্টিটিউয়েন্সিটা কি? যেহেতু বিপ্লবী গভর্নমেন্ট হয় নাই, সেরকম কোনো কাজ নেই, তাহলে কোথার থেকে আসলেন? যে কথাটা উঠল যে ইউনূস সাহেব প্রথমেই বললেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, জনগণ এটার সমর্থক। তো নিয়োগকর্তার হুকুম, আমরা চাকরিতে নিয়োগকর্তাকে মেনে চলি, অতএব তারা সবসময় নিয়োগকর্তাকে মেনে চলতেছে। কিন্তু যাদের মেনে চলতেছে তাদের উইজডম, অভিজ্ঞতা এবং মিশন কি সেটা তো ক্লিয়ার কাট হয় নাই। এখন যে কথাবার্তাগুলো আসতেছে এগুলো খুবই দুর্ভাগ্যজনক কথাবার্তা আসতেছে। তাদেরই কেউ বলতেছে যে শেখ মুজিবের ছবি মুছে ফেলব। আরে বঙ্গবন্ধুর ছবি মুছার তুমি কে বাবা? না, টাকার নোট সবগুলোতে মুছা, বিলের মধ্যে মুছতেছে, বিদ্যুৎ বিল আর পানির বিল টিলের মধ্যে একদম শেখ হাসিনার উপর দিয়ে কালি মারতেছে কিছু, যেগুলা মোসাদ কে 10ই জানুয়ারি 72 পর্যন্ত তাকে অস্বীকার করা যাবে না। আবার তারা এখন সুর পাল্টাচ্ছে, বলতেছে এটাই স্বাধীনতা। আরে এটা স্বাধীনতা হইলে তাহলে এরশাদের সময়ের যে গণ অভ্যুত্থান হইল 6 ডিসেম্বর, সেটাও কি স্বাধীনতা হবে নাকি? এই কথাবার্তাগুলা কেউ ডিজোন করছে না সরকারের তরফ থেকে। আর সরকারে যারা আসছে এদের আলটিমেট গোলটা কি? আমি ইউনূস সাহেবকে ব্যক্তিগতভাবে পছন্দ করিও না অনেক কারণে, কিন্তু তারপরও তার কিছু কথা আমার ভালো লেগেছিল। উনি যখন নোবেল পেলেন তখন বঙ্গভবনে ওনাকে সম্বর্ধনা দেওয়ার সময় উনি একটা মূল্যবান বক্তব্য রাখছিলেন। তখন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেব, যে আপনি সবার কথা শুনবেন কিন্তু সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার নিজের বিবেচনায় নেবেন। ইউনূস সাহেব কি সেটা নিতে পারতেছেন এখন? এক। দ্বিতীয় হইলে উনি আরেকটা আশাবাদ ব্যক্ত করেছিলেন যে দেশটাকে উনি এমনভাবে দেখতে চান যে বিদেশিরা বাংলাদেশের গ্রিন কার্ডের জন্য লাইন দিবে। এটা আমি আগেও একবার বলেছি। এখন কি সেই পর্যায়ে উনি আছেন? আমি যেটা এই 5 মাসে অবজার্ভ করলাম তাতে জিনিসটা হয়ে গেল, আমি তার উপরে 4-5টা লেখা লিখেছি, 4:30 পৌনে-5টা লেখা। এর মধ্যে শেষ লেখাটা ছিল আমার 5ই সেপ্টেম্বর 2023। ওইখানে আমি ফিনিশ করেছিলাম যে এবার বাইরে শোনা যাচ্ছে অস্বাভাবিক কোনো সরকার হইলে তিনি আর সুযোগ হাতছাড়া করবেন না।
তো খোলা সিটি দিয়ে যেটা পারেন নাই, এখন অন্যভাবে ঘটলে উনি আসলেন, কিন্তু কি নিয়ে আসবেন সেটা কোনো হিসাব ছিল না। এরশাদ মার্শাল্লাহ দেওয়ার সময় একটা হিসাব ছিল, নিজ হাতে কালি দিয়ে 24টা হাতে লিখছে আর সব টাইপ করা হলো, একটা মিশন ছিল। এখানে তো কোনো মিশন দেখছি না, সংস্কার কমিশন। হ্যাঁ, আমি যেটা এখন বলতে চাই সেটা হলো ওনাকে 5 বছর সময় দেন। হ্যাঁ, অন্যেরা রাজনৈতিক দল অস্থির হয়ে গেছে, বিশেষ করে বাজার তো বেশি অস্থির। আলীবাজাদের লড়াই তো সবসময় চলছে, আওয়ামী লীগ আর বাংলাদেশ জাতীয় দল, বাজার অস্থির হইল। যদি 7ই জানুয়ারির নির্বাচনের পরে 5 বছর তো শেখ হাসিনা থাকতো এই অভ্যুত্থান না হইলে, তো এই অভ্যুত্থানের বাকি যে কয় মাস হাসিনা ভোগ করলো এর পরের সময়টা ওনাকে দেন না, দিয়ে উনি কি করতে পারে দেখেন। দরকার হইলে আপনারা একটা রেফারেন্ডাম দেন যে আপনার সরকারকে 4 বছর 5 বছর থাকার পরে মানুষ চায় কি না, আর তত্ত্বাবধায়ক হবে এক টার্ম 5 বছর তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী বা সর্বদলীয় সরকার চালাক, আর 5 বছর রাজনীতি, এরকম একটা কিছু একটা ইয়েতে আসেন, সমঝোতা আসেন। তা না হইলে আপনি এই সংস্কার যেটা 5 বছর যদি সময় দেওয়া হয় তাহলে কি পরিবর্তন হবে? উনি যে কমিশনগুলো করলেন সেগুলোর রিপোর্ট দিয়ে কি করতে পারে আপনি একটা সুযোগ দেন না। আমরা তো 53 বছর এই অবস্থা দেখলাম, তো রাজনৈতিক দল উলট পালট করে এসে কী করলো দেখলাম, তো মার্শাল্লাহ আসলো দেখলাম। তো তো উনি যেহেতু আসছেন ইন্টারন্যাশনালি রেপুটেড, উনি কিছু করতে চাচ্ছেন, করতে পারেন কিনা সুযোগটা দেন না। 5 মাসেই তো এই সরকারের সমালোচনা, কি সমালোচনা নিন্দুকরা করবেই। একটা ভালো মানুষ, উনি নিজে খোলা সিটি দিয়ে আসতে পারেন না, এখন আসছেন, ওনাকে এরকম অস্থির করে তুলতেছেন কেন? সময় দেন। কিন্তু কথা যেটা উঠছে, উনি গভর্নমেন্টটা যে মাস্তান বা যেটা হোক সরকার, আমরা তো প্র্যাকটিক্যালি চাকরি করছি সরকারে, এটা প্রবাদ বাক্য নয়, সরকারি মাস্তান। রাষ্ট্রটা হইল একটা ধারণা, এটার বাস্তবায়নটা আসে সরকারের মাধ্যমে। অতএব সাভারেন্টিটা রাষ্ট্রের বলা হইলেও আসলে সাভারেন্টি সরকারের কাছে। তো সরকার হিসাবে উনি যদি স্বেচ্ছায় এরকম নিজে ব্যর্থ করতে চান সেটা ওনার ব্যাপার, কিন্তু একটু সময় দেন। অস্থির হইলে তো হবে না, দেখুক না উনি কী করতে পারে, কী করতে চাচ্ছেন। কিন্তু সমস্যা হয়ে গেছে, নিয়োগকারীকে যদি উনি সবসময় নিয়োগকর্তা হিসাবে মানেন তাহলে তো আরও লেজে গোবর না। ওনারা তো আসলে সংস্কার একটা করবে, ব্যাপকভাবে সংস্কার করবে, সেরকমের একটা কথাই বলা হচ্ছে। ঠিক এই জায়গায় আমি যদি মঞ্জুর হোসেন আপনার কাছে জানতে চাই যে সংস্কারের ধারণাটা তো আসলে বেশ ভালো, সেখানে নির্বাচনের সাথে সংস্কার এই দুইটা ব্যাপার কনফ্লিক্ট মানে করছে কেন? এটা উদ্দেশ্যের উপরে ডিপেন্ড করে, সবকিছুর উদ্দেশ্যের উপরে। ধরুন আপনি এখানে প্রোগ্রামটা পরিচালনা করছেন, নেক্সট কোশ্চেনটা কি হবে ওটা কিন্তু আপনি ইচ্ছা করলে কোশ্চেন রেডি করতে পারেন। হয়তো আপনি রাজনীতি নিয়েও করতে পারেন, নাইলে আপনি খেলাধুলা নিয়েও করতে পারেন। এটা তো ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখন যখন পরিবর্তনের সময় সবচেয়ে বড় কথা ছিল পরিবর্তনের আগে যদি কোনো রূপরেখা থাকতো যে পরিবর্তন হলে পরে রাষ্ট্র এইভাবে গঠিত হবে এবং রাষ্ট্র এইভাবে পরিচালিত হবে, এই সিস্টেমে পরিচালিত হবে, এইগুলো থাকলে পরে তখন হয়তো সমস্ত মানুষ চিন্তা ভাবনা করে দেখতো যে হ্যাঁ এটা ঠিক আছে কি ঠিক না। সব পরিবর্তন কি আসলে এভাবে ঘোষণা দিয়ে আগে থেকে একটা ইশতেহার তৈরি করে কি সম্ভব? তাহলে রাষ্ট্রের ব্যবস্থাটা কি? রাষ্ট্রের যখন নির্বাচন যখন হয় তখন তো রাজনৈতিক দলগুলো তো তারা ইশতেহার দেয়, বলে যে আমরা ক্ষমতায় গেলে এই করব, আবার আরেক দল বলে আমরা ক্ষমতায় গেলে এই করব। এটা তো বলতেই হবে, কেন এটা তো জনগণের বিষয়। আপনি রাষ্ট্রে যারা ক্ষমতায় থাকবেন তারা কে? প্রতিনিধি, জনগণের প্রতিনিধি। তা আপনি কি করবেন না করবেন এটা বলতে হবে না। ভাই যেটা বললেন যে 5 বছর দেওয়ার জন্য, হ্যাঁ ঠিক আছে, 5 বছর দিলে আপনি জানেন একটা প্রবাদ আছে যে আমাদের 1 ডেক্সি ভাতের মধ্যে, মানে 1 ডেক্সি ভাত যেখানে হয় সেখানে একটা চাল যদি আপনি চাপ দেন না তাহলে বুঝতে পারবেন যে ভাত হয়েছে কিনা। সব ভাতগুলোর ব্যাপারে আপনি তথ্য পাবেন। তা আপনার এই 5 মাসে কি হয়েছে, রুল অফ লর অবস্থা কি হয়েছে, মানুষের অধিকারের ব্যাপারে কি হয়েছে, দ্রব্যমূল্য কি হয়েছে এবং মানুষের কনফিডেন্স কি হয়েছে, এগুলো দিয়ে তো বোঝা যায় যে আপনার 5 বছর থাকলে কি হবে পরিণতি। এটা তো আমি কোনোভাবেই এটা সাপোর্ট করি না, কারণ এটা ওনার যে গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি সেটা এমন ভাবে ড্যামেজ হবে উনি যদি 5 বছর থাকে। কারণ এই দেশ আমরা তো এই দেশের মানুষ, আমাদের চরিত্র তো আমরা জানি। আমরা এমন একটা দেশের মানুষ, পুরোপুরি অগোছল একটা প্রশাসন, যত অগোছল হোক আমরা এমন একটা দেশের মানুষ, রুলটা কারাই করবে? সে বাংলাদেশিদের। তো আপনি বাংলাদেশিকে তো চিনেন, বাংলাদেশিরা তো আপনার 6 মাস 1 বছর পরে ইতিহাস ভুলে যায়। এই ইতিহাস ভুলে যায়, আগের সরকার কি নির্যাতন করছে 1 বছর পরে ভুলে যায় তারা। এবং এই বাংলাদেশিদের পরিচালনা করার জন্য এটা খুব সহজ ব্যাপার না, এটা ইজি ব্যাপার না। এবং সবচেয়ে হলো যে আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে গেলে একদম ফিল্ড লেভেল পর্যন্ত আপনার হ্যান্ডস থাকতে হবে।
কিন্তু ডক্টর ইউনূস সাহেবের তো সেটা নাই। উনি তো, ওনাকে তো বুদ্ধিজীবীরা বা ছাত্ররা সবাই মিলে আমরা সমর্থন করছি, এই জন্য এসছে, কিন্তু ওই সেই গ্রাম লেভেলে তো ওনার কোনো প্রতিনিধি নাই। রাজনীতিতে হবে, নির্বাচন আসলে হবে, ধরেন বিএনপি ক্ষমতায় আসলো, তখন তার তো ওই গ্রাম লেভেল পর্যন্ত হ্যান্ডস আছে, অর্থাৎ তারা তখন এটা ম্যানেজ করতে পারবে, সবকিছু তারা সিস্টেম করতে পারবে রাজনৈতিক দল। কিন্তু নতুন প্রজন্ম কিন্তু এই সরকার ক্ষমতা আসার পর তারা বলছে বৈষম্যহীন একটা রাষ্ট্র হবে। আপনি বৈষম্য কিছু অফকোর্স, আমরা তো শুনেন, এটা বলার দরকার নাই। এখন সরকার মূলত সরকার যারা চালাচ্ছে এখন যে কর্মকর্তাতে শুরু, এগুলো তো সেই বিএনপি জামাতের লোকই আছে, অসুবিধা তো কিছু নাই। আওয়ামী লীগের লোক আছে, না আওয়ামী লীগের লোক খুব কম আছে এখন। আওয়ামী লীগ লোক এখন যারা আছে, ওই যে মনকির নকিরের সওয়াল জবাব হওয়ার পরেও যাদেরকে নিয়ে আসছে, যাদেরকে একসাথে ওই জাকির আহমেদের রিপোর্টের ভিত্তিতে সব দিয়েছে, এগুলো তো সবই সেই বিএনপি জামাতের। আমরা চাকরি করছি জানি তো, তো বিএনপি ক্ষমতা আসলে যা হবে ওই নূতন অন্য কিছু আমাদের লোকজন মন্ত্রী টন্ত্রী হবে। এখন যারা আছে নাম ধরে বললে তো এবার ব্যক্তিগত হয়ে যায়, এটা তো তারাই আছে, অসুবিধা কি? ইউনূস সাহেব সেগুলো দিয়ে তো চালাচ্ছে। এবং এটাই তো সবচেয়ে বড় সমস্যা, কারণ ইউনূস সাহেব যেটা পরিকল্পনা করে আর যারা তার সাথে আছে, এটা তো কম্বিনেশন হইতে হবে না। এখন যদি কোনো সংস্কার না করে একটা নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক, রাজনীতির কি কোনো পরিবর্তন হবে? রাজনৈতিক পরিবর্তন হবে অবশ্যই। 5ই আগস্ট, শিক্ষার্থীরা তো না 5ই আগস্ট শুনেন, 5ই আগস্ট আমাদের একটা কি ইনস্ট্যান্স, মানে আপনার যদি এইবার যারা ক্ষমতায় আসবে তারা যদি আপনাকে তো সংস্কার তো করতেই হবে, আপনাকে নির্বাচনী ব্যবস্থা তো সংস্কার করতে হবে। আমি কিন্তু খুব একটা টার্গেট করে বলছি, আপনি অন্য কিছু করেন আর না করেন, নির্বাচনী ব্যবস্থাটা আপনি সংস্কার করে একটা সিস্টেমে আনেন যে যারা ক্ষমতায় থাকবে তারা নির্বাচনকে প্রভাবিত করতে পারবে না, নির্বাচনে তাদের যাওয়ার কারণে জনগণের উপরে তাদের ভরসা করতে হবে, এবং জনগণের উপরে যদি ভরসা করতে হয় তখনই সে আর স্বৈরাচার হবে না। কি সংস্কার আনলে একটা নির্বাচনে সরকার প্রভাব বিস্তার করবে না? কি সংস্কার আনতে পারবে না? আছে, নাই তা না, এটা আছে তো, এটা তো সম্ভব, অসম্ভব বলতে কিছু নাই। কেন এটা এশিয়ার অন্যান্য দেশে হচ্ছে না, বাংলাদেশেও হবে না কেন? আপনার সরকারে থেকে, আমি আপনাকে সিম্পল উদাহরণ দিই, আপনি রিটার্নিং অফিসার কাকে দিচ্ছেন? ডিসিকে। ডিসিকে আপনি ফিট লিস্ট তৈরি করছেন কারে দিয়া? মন্ত্রীকে দিয়া, আপনার দলের কিনে অমুক সমুক, যার ফলে ডিসি আপনার কি করে? রিটার্নিং অফিসার হিসেবে আপনাকে ফেভার করে সব ভোটটা আপনাকে দিয়ে দেয়। আপনি ডিসিকে রিটার্নিং অফিসার করবেন না। ইলেকশন কমিশনের অধীনে তারা তাদের স্টাফ তৈরি করবে যারা রিটার্নিং অফিসার থাকবে। তারপরে বলবেন বাংলাদেশের লোক কি থাকলেই ফেরেস্তা হয়ে যাবে? তাও না। আপনি ইলেকশন সেন্টারে আপনার এখন যেটা আছে, আমাদের যে মোবাইল কোড, দুইটা সিস্টেম আছে, এবং আর্মিদেরকেও আপনি পাওয়ারটা দিয়েছেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা। তো ওখানে আইনের বিধানটা থাকবে এইরকম যে যদি ওখানে কোনো কমপ্লেইন আসে জাল ভোট প্রভাবিত করা, সাথে সাথে ইনস্ট্যান্সলি দুটো জায়গায় আর্মিদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার তারাও ওখানের মধ্যে ব্যবস্থা নেবে, এবং যারা আপনার ম্যাজিস্ট্রেট থাকবে সিভিল প্রশাসন তারাও ব্যবস্থা নেবে, এবং এই ব্যবস্থাটা ইভেন আপ টু দা রিটার্নিং অফিসার উপরে হতে পারে। এই আইনটা করে দেন না আপনি, দেখবেন যে সব বন্ধ হয়ে গেছে। রিটার্নিং অফিসার যে ওখানে আপনাকে জাল ভোট দেওয়ার জন্য কোঅপারেট করছে বা আপনাকে একটা গ্রুপকে ঢুকাইয়া আপনার প্রভাবিত করার সুযোগ করছে, ওই ম্যাজিস্ট্রেট ওই রিটার্নিং অফিসারকে ওখানে সাজা দিতে পারবে। দেখবেন রিটার্নিং অফিসাররা সোজা হয়ে গেছে। আর আগেই তো বললাম যে রিটার্নিং অফিসাররা আপনি ইলেকশন কমিশনের অনেক ব্যবস্থা আছে, আমাদের কাছে আলাপ করলে আমরা তো যতটুকু বুঝি, আমরা অনেক আরো বোঝার লোক অনেক আছে, এবং এটা করা সম্ভব। কিন্তু আপনার কথা হলো যে নির্বাচনী ব্যবস্থাটা যদি আপনি ঠিক করে দেন, ঠিক করে নির্বাচন দিয়ে দিলেই কি সব ঠিক হয়ে যাবে? না, আমি বলছি নির্বাচনী ব্যবস্থাটা আপনি ঠিক করে যদি দেন, রাজনৈতিক দল ক্ষমতায় যায় যদি দেখে যে নির্বাচন প্রভাবিত করতে পারবে না, তাহলে তারা স্বৈরাচার হবে না। আর স্বৈরাচার না হলে আমাদের 5ই আগস্টের দরকার হবে না। 5ই আগস্ট তো আসলে হলো 16 বছর পরে। জনাব বদিউর রহমান, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো যে খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিলেই কি পরিস্থিতি স্বাভাবিক হবে? মোটেই না। আমি চাকরিতে নির্বাচনগুলো সহ যে সিস্টেম দেখে আসছি, তাতে দ্রুত নির্বাচন দিলে অবস্থার কোনো পরিবর্তন হবে না। এটা আমার মূল্যায়নে এটার জন্য আরও সময় দেওয়া দরকার। কারণ এক দল গেল, আরেক দল অস্থির হয়েছে, মাঝখানে রাজনৈতিক তৃতীয় শক্তির একটা উন্মেষের চেষ্টা করতেছে, যারাই হোক, যারা আসছে ছাত্ররা। তো রাজনৈতিক তৃতীয় শক্তির বিষয়ে আমি 2012 সালে একটা লিখছিলাম, একটা রাজনৈতিক তৃতীয় শক্তি দরকার। কারণ আমরা খালেদা হাসিনার জগদ্দল পাথর থেকে মুক্তি চাই। আর আমার একটা প্রিয় কথা আমি প্রায়শই বলি, আমার গায়ে ময়লা লাগছে, পানি দরকার, শুধু টিস্যু দিয়ে মিশে সবটা যায় না। এখন পানি পাওয়া যাচ্ছে না,
সেক্ষেত্রে আমার ভিতরে এই দুইটা জিনিস খারাপ, আমার প্রস্রাবটাও একটা ময়লা খারাপ, আমার মল যেটা বাইরে সেটাও খারাপ। তো আমার প্রস্রাব দিয়ে আমার মলটা পরিষ্কার করে কি গুরুতর ময়লার থেকে একটু হালকাটাতে যায়, পানি পাচ্ছে না। তা আমরা এখন যদি মনে করি যে আগে সিস্টেমেতে নির্বাচন দিলে বদলা যাবে, বদলাবে না। কারণ মাগুরাতে বিচারপতি রূপ সাহেব কী করছেন, তো তাকে কি কেউ বাড়িতে করছিল মাগুরাটাকে বন্ধ করতে? ঢাকা 12 বা এই যেগুলা হলো সেগুলা কি তখন কেউ বাড়িতে করেছে? করে নাই। একটা কথা উনি যেটা বলছেন এটা আমি আগেও লিখেছি, যে ডিসিদেরকে, প্রশাসনের লোককে নির্বাচনের রিটার্নিং অফিসার থেকে বাদ দাও, ইলেকশন কমিশন। এটা আমি এই আউয়াল থাকতেও লিখলাম যে ইলেকশন কমিশন 7 জানুয়ারি ভোটের আগে তারা কি দুটো কাজ করতে পারবে? একটা হইল ব্যালটে করা, সেটা তারা করেছে, শেষ পর্যন্ত মেনে নিয়েছে। আর একটা হইল তারা তাদের সব অফিসারকে দিয়ে ভোট পরিচালনা করতে পারবে কি না। তখন দেখা গেল, আলাপ হইল যে ইলেকশন কমিশনের সমস্ত রিটার্নিং অফিসার দিলে প্রশাসন তাদেরকে সাহায্য করবে কি না। করবে যদি সেভাবে শক্ত ইলেকশন কমিশন হয়, যদি করে। কিন্তু যদি ইলেকশন কমিশনের মধ্যে যারা আছে তাদের ডিএনএ টেস্ট করে দেখা যায় এরা কারা, যে প্রধান নির্বাচন কমিশনারটা কে, ওনার অরিজিন কোথায়, তাকে কে আনছে, কার ছাত্র, কে পছন্দ করলো, তখন দেখবেন যে এটা আর নিউট্রাল হবে না। আমরা তো বলতে পারি না, সব তো আমাদের নিজের লোক হয়ে গেছে এখন। তো সেই জন্য আপনি একটু রয়ে সয়ে যদি সময় করে দেন, তাহলে যারা বেশি ইমোশনাল ক্ষমতা আসার জন্য তারা একটু স্থিত হোক। আর যারা তৃতীয় শক্তি করার জন্য, এখন শুনলাম কারা পার্টি করতেছে, একটা কি নাগরিক কমিটি বা ছাত্ররা কি একটা রাজনৈতিক দল করার চিন্তা করতেছে, এরা কি করতে পারে দেখুক, এদেরকে গাইড করবে কে। সবচেয়ে অসুবিধা হয়ে গেছে, কাঁচা নিয়ে সমস্যা হয়ে যাচ্ছে। এটা বললে তো ওরা আবার বাড়ি ঘেরাও করে মারতেও পারে, কারণ বিচারক সরাইতে হবে, হাইকোর্টে ঢুকে যাবে, পরীক্ষা ছাড়া পাশ হইতে হবে, সচিবালয়ে ঢুকে যাবে। ওই বদিউর রহমান আমাদের সম্বন্ধে খারাপ বলতেছে, তার বাড়িতে যে মারে চলে আসো, হতে পারে। আমি এই কথাটা আরও দুবার বলছি, কাঁচা সব জায়গায় ভালো না। রবীন্দ্রনাথের কাঁচাটুকু আমার পছন্দ, ওরে সবুজ ওরে অবুজ ওরে আমার কাঁচা, আদমরাদের গা মেরে তুই বাসা, কয়েকটা কথা বারবার বলি। কিন্তু আপনি বলছেন সময় দিলে সব ঠিক হবে, ঠিক। কিন্তু পরের কাঁচা তিনটা আপনার খেয়াল রাখেন, কাঁচা বয়স খুব খারাপ, প্রপারলি গাইড না করলে নষ্ট হয়ে যায়। কাঁচা টাকা, কাঁচা অর্থর কামড়ানো সহ্য করা কঠিন, এখন অর্থের মধ্যে চলে যাচ্ছে। আমার বাসায় লোক চলে আসছে একজন, যে আমার জানাশোনা কোনো লোক যদি এডিশন সেটেল না হয় তাকে পার করে দিবে, কন্ট্রাক্টর দিয়ে দিবে, 2 কোটি টাকা লাগবে, পরে 1 কোটিতে আসছে। ওই এক দল গেছে, আরেক দল আসতেছে। তাহলে কাঁচা বয়স খারাপ, কাঁচা অর্থ খারাপ, কাঁচা তরকারি তো না রানলে চলেই যায়। তো এই গাইডেন্সটা যদি না হয় আরেকটা হজবরল হবে। কিন্তু ইউনুস সাহেব যেটা এখন শুরু করছেন সেটা হলো, হাসিনা করছে ইউনুসবাজি, ইউনুস সাহেব করবে হাসিনাবাজি। তো সেটা যদি হয় যে হাসিনার মামলা সব কুল্লে খালাস, আবার যদি ওনারটা বা যারা ক্ষমতা আছে তাদেরটা কুল্লে খালাস, এটা চলে, তাহলে তো আবার সে অর্থ। তবু একটু সময় দিয়ে আমি বলে জন্য, আমার এক বন্ধু আবার বলছে, বলে তুমি ইউনুসকে পৌঁছানোর জন্য তারা 5 বছর চাইতেছো না। আরে ভালো বললাম, তাও বলে যে পৌঁছানোর জন্য না। আপনি 5 বছর সময় দিতে চাচ্ছেন, কিন্তু আজকেই পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে দ্রুতই সময় নির্বাচন হবে এবং নির্বাচন হলে রাজনৈতিক অস্থিরতা কেটে যাবে। এটা হলো সরকারের একটা মনোভাব, যাক আমার সময়টা একেবারেই শেষ। এটা কারণটা কি দেখেন, কারণটা হলো আজকে ধরেন যারা অভ্যুত্থানটা ঘটলো তাদের মধ্যে নির্বাচন নিয়ে কিন্তু একটা বিরাট বিরোধ, এবং এই বিরাটটা কিন্তু মাঠে চলে আসতে পারে, তাহলে দেশে তো সিভিল ওয়ার হয়ে যাবে। নির্বাচন দিয়ে রাষ্ট্র নিয়ে তো খেলা যায় না। নির্বাচন দিয়া আজকে দিতে হবে তা না, আপনি 6 মাস পরে দেন, ডিসেম্বরের মধ্যে দেন, সেটা নির্বাচন কমিশন সংস্কার, এটাই টার্গেট করে নির্বাচন কমিশন সরকার করে দেন, যাতে নির্বাচনী ব্যবস্থাটা কেউ ইচ্ছা করলে ম্যানিপুলেট করতে না পারে, তাহলে দেশের জন্য অনেক ভালো হবে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।